আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনার কিসের উপর ছিল, আপনার ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক মানে তো বোঝেন যে মনে করেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করছে, এখন ব্যবসা করার পরে দেখবেন সব প্রোডাক্ট কিন্তু বিক্রি হয়ে যায় না, কিছু প্রোডাক্ট কি থাকে, অবশিষ্ট থাকে। তো যে প্রোডাক্টগুলো অবশিষ্ট থাকে সেইগুলো নিয়ে যে কাজ থাকে সেটাই হচ্ছে কি ক্লোজিং স্টক। কিন্তু মেন বিষয় হলো ক্লোজিং স্টকের কিছু কি আছে, মানে অ্যাপ্লিকেশন আছে যেটা সাধারণত দেখা যাচ্ছে কি যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের প্রফিটকে ইমপ্যাক্ট করে। মনে রাখবেন আমরা যখন বাজেট শুরু করি, বলেন তো কোথা থেকে বাজেট শুরু হয় তো বলতে পারেন? মানে আপনারা বাজেট করছেন না ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো করছেন, কস্ট অ্যাকাউন্টিং করছেন, বাজেটও করেছে স্যার আপনাদের, ম্যানেজমেন্ট তো করেছে, ম্যানেজারিয়াল করছে, ওই তো একই কথা। মনে করেন আমরা যখন বাজেটের হিসাব করি, তাই না, যে আমাদের দেখবেন যখন বাজেট আসে জুলাই টু জুন, মানে আমাদের জাতীয় বাজেট যেটা, এটারও দেখবেন কিন্তু একটা যে টাইম ফ্রেমটা মানে বছরের মাঝখান থেকে রাখছে। যদি আমরা ক্যালেন্ডার ইয়ার ধরি, যেমন মনে করেন এটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, এটা হচ্ছে জানুয়ারি আর এটা হচ্ছে ডিসেম্বর। বাট বাজেট করার সময় ওরা দেখবেন করে কি এই পর্যন্ত একটা বাজেট করে, আবার এখান থেকে ওই 6 মাস নিয়ে ওই দিকে চলে যায়, এই কাজ করে না? কিন্তু এটা তো ক্যালেন্ডার নিয়ে করতে পারতো, তাই না, যে 1 থেকে 12 মাস। ওরা কিন্তু ওইটা করে না, ওরা করে কি এই মিড পয়েন্টটাকে কি করে ব্যবহার করে। এরকম কিন্তু একটা রেশনাল আছে। তো আমরা যে কথা বলতেছিলাম বলেন তো, এই যে বাজেটের কাজ এটা কোথা থেকে শুরু হয় বলতে পারেন? মানে ফার্স্ট বাজেট করতে প্রথম ইনভেস্ট মানে কিসে, ব্যবসায়ের ক্ষেত্রে না? আর সব ক্ষেত্রে ব্যবসা আর আমাদের জীবনধারা আলাদা না। এমন কোনো ব্যবসা আছে যেটা মানুষের উপকারে লাগে না কিন্তু ব্যবসা চলতেছে? আছে? দেখবেন বৈধ হোক আর অবৈধ হোক সেটা কোনো না কোনো ভাবে সবাই ব্যবহার করে, এই কারণে সেটা টিকে আছে। কিন্তু ব্যবসা মানে হচ্ছে কি, ব্যবসা কিন্তু সবসময় মানুষের প্রয়োজনটার উপরেই ভিত্তি করে করবে। এমন কোনো ব্যবসা নেই যেটা মনে করেন আমাদের না মঙ্গল গ্রহের প্রাণীদের উপকারে লাগে কিন্তু বাংলাদেশের প্রোডাকশন হয়, আছে? নাই। কারণ হচ্ছে কি এটার ডিমান্ড নেই। তো বাজেটটা কোথা থেকে শুরু হয়, স্টার্টিং পয়েন্টটা কি বলেন তো? স্যার যদি আমি বিজনেস স্টার্ট করতে চাই সেই ক্ষেত্রে আমি যত টাকা আমি বিজনেস স্টার্ট না বল কত অ্যামাউন্ট প্রডিউস করব, ওই ডাইরেক্ট মানে আমি প্রিসাইজ মানে পয়েন্ট ঠিক আছে বাট প্রিসাইজ হইতে হবে, এটা আসলে প্রথম না। আরেকটু ঠিক আছে আরেকটু সামনে আসতে হবে। স্যার বিজনেস ইউনিট অ্যামাউন্ট ইউনিট এখন সামনে চলে স্যার বিজনেস আলু ওই থিংকিং এর প্রথম দিকে বাজে যাবে না, সেটা ঠিক আছে কিন্তু প্রথমে প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু পয়েন্ট থাকে। প্রথম পয়েন্টটা কি বাজেটের? রেভিনিউ বা প্রফিট। রেভিনিউ মানে আমাদের হচ্ছে প্রফিট, কত টাকা আয় করতে হবে, প্রফিট প্ল্যানিং। এই বাজেটের আরেকটা নাম কি জানেন? আমরা এই বাজেটের ভালো বাংলা হচ্ছে প্রফিট প্ল্যানিং। প্ল্যানিং মানে তো বোঝেন যে আমরা যে কাজ করতেছি সেটা। এখন এই বাজেটটা প্রফিট প্ল্যানিং থেকে আসে। এখন বলো তো প্রফিট কোথা থেকে আসে? সেলস থেকে আসে। এখন সেলসটা হয় কোথা থেকে? আমরা প্রোডিউস করলেই তো প্রোডাকশনে যাবে। তার মানে সর্বপ্রথম যখন দেখবেন আমরা বাজেট করি তখন সর্বপ্রথম দেখবেন যে প্রফিট প্ল্যানিং করা হয়, কিন্তু এই প্রফিট প্ল্যানিং এর যে হিসাবটা এটা কিন্তু ওইভাবে কি করা হয় না, মানে এটা কিন্তু সবার উপরে থাকে বুঝছেন। কিন্তু আমরা যখন বাজেট করি সর্বপ্রথম আমরা কোন বাজেট করি? এই প্রফিটের পরে কি আসবে? সেলস আসবে। কারণ আমরা যদি মনে করেন প্রত্যেক ইউনিট বিক্রি করে যদি 1000 টাকা করে লাভ করি তো আমাদের 1 কোটি টাকা লাভ করতে গেলে 10,000 ইউনিট বিক্রি করতে হবে। তো এইরকম যে প্ল্যানিং গুলো আছে এখানে সবার উপরে কোনটা আসবে? সেলস আসবে। এখন সেলস করতে গেলে তো আমার প্রোডাক্ট লাগবে, যে প্রোডাক্ট না থাকলে আমরা সেল করব, তখন আমার এখানে আসবে কি? প্রোডাকশন। এখন প্রোডাকশন করতে গেলে তো আমার কি কি লাগবে? র ম্যাটেরিয়ালস লাগবে না? তারপরে নিচে আসবে র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস অ্যাসেম্বল করতে আমার কি লাগবে? লেবার লাগবে না? তারপরে আসবে লেবার। তার মানে দেখেন একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্টে কোনটা থাকতেছে? প্রফিটটা থাকতেছে। এরপরেই দেখবেন সিকোয়েন্সিয়ালি কিন্তু প্রত্যেকটা কি হচ্ছে? সিকোয়েন্সে আসতেছে। এটা ব্যবসার সবকিছু দেখবেন সিকোয়েন্সে চলে।
আমরা হয়তো অনেক সময় কি করি ডিটেক্ট করতে পারি না, এটা আমাদের সমস্যা। বাট ব্যবসায় এমন কোনো পয়েন্ট নাই যেটা সিকোয়েন্স বাদে চলে। এখানে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কোনটা ডেটস, মানে ডেট যেটা বা আমরা ডেট বলি যেটা, এটা হচ্ছে মনে করেন আমরা যে সানডে ডেটর্স থাকে না, বিবিধ দেনাদার, আমরা অনেক সময় কি করি বিভিন্ন সময় কিন্তু সেল করি না। দেখবেন প্রোডাক্ট যখন আমরা সেল করি আমাদের বড় বড় যে শপগুলোতে ওদের প্রসিজার কেমন, মনে করেন আপনার আমাদের সুপারমার্কেটে যদি যান, এই যে পাশে একটা সুপারমার্কেট আছে না, এখানে যে দেখবেন যে হাড়ি পাতিলের যে দোকানগুলো, ওখানে দেখবেন অনেক হাড়ি পাতিলের দোকানে অনেক হাড়ি পাতিল। একটা জিনিস বলেন তো, ওই দোকানদার ওই সমস্ত জিনিসকে ক্যাশে কিনে এনে বসাই রাখছে? ক্যাশে কিন্তু কিনে আনেন না। ওই প্রোডাকশন হাউস যেটা, ওরা করবে কি ওদের বছরের শুরুতে ওই বিভিন্ন দোকানে ওদের প্রোডাক্টগুলো বাকিতে দিয়ে যাবে এবং করবে কি 6 মাস পর থেকে ওরা টাকা কালেকশন শুরু করবে। এখন হবে কি দোকানদাররা কিন্তু ওদের প্রোডাক্টগুলো রাখতে চাইবে এবং ওদেরকে একটা কস্ট দিয়ে দিবে। যেমন মনে করেন আমরা রাইস কুকারের একটা উদাহরণ দিতে পারি। রাইস কুকার প্রত্যেক পিস হয়তো বা 800 টাকা করে কেনা পড়বে। তো ওরা বলবে যে পার ইউনিট কিন্তু আমাদেরকে 800 টাকা আপনি দিবেন। এখন আপনি যত খুশি বিক্রি করবেন। তো এখন দেখা যাচ্ছে কিছু রাইস কুকারও 1200 টাকায় বিক্রি করবে, কিছু 1500 টাকায় বিক্রি করবে, কিছু 2000 টাকায় বিক্রি করবে। বিক্রি করার পরে হবে কি 6 মাস পরে কিন্তু ওর এমন একটা লাভ আসবে যে ও যদি 100 পিস রাইস কুকার নিত তাহলে দাম আসতো কত টাকা, 100 গুণ 800 করে 80,000। তো এই 80,000 টাকা দেখা যাচ্ছে ও 40 মানে 60 পিস বিক্রি করে পরিশোধ করে দিতে পারতেছে। এখন বাকি ওর যে স্টক আছে 40 পিস, এই 40 পিস কিন্তু যা বিক্রি করবে তাই না। এবং এই যে কোম্পানি দেখেন, কোম্পানি যে প্রথম দিন ওর কাছ থেকে টাকাটা নিল না, এটা কিন্তু দেখেন কোম্পানির লাভ হচ্ছে কি করে, যে প্রথম দিন যদি কোম্পানি বা দোকানদারকে বলতো যে তুমি আমাকে ক্যাশ দাও আমি তোমাকে প্রোডাক্ট দিচ্ছি, কোনো দোকানদারই কিন্তু প্রোডাক্ট নিত না। কিন্তু তখন কি করলো, যে সময়টা দেওয়ার কারণে এটা কিন্তু দেখবেন ব্যবসায়ীর জন্য ভালো হলো, প্রোডাকশন হাউস যে তার জন্য কিন্তু প্রোডাক্ট সেল হয়ে গেল এবং দেখবেন প্রোডাক্টটা কিন্তু বাজারে চলে গেল। তো এই যে টোটাল যে জিনিসটা, এই যে জিনিসটার ভিতর কাহিনী চলতে থাকে। এখন ব্যাড ডেটসটা কোথায় আসে দেখেন। ব্যাড ডেটস আসলে হলো, মনে করেন আমাদের পাশের সুপার মার্কেটে একজনকে কি করছে, প্রোডাক্ট দিচ্ছে কিয়া মেটালের রাইস কুকার, ঠিক আছে। এখন কোনো কারণে দোকানদার মনে করেন দেশ ছেড়ে পালাইছে, এখন আপনি কি টাকা পাবেন? পাবেন না। তো ব্যবসা প্রতিষ্ঠানে করে কি, প্রথমে ওরা 3টা কলাম করে। প্রথম হচ্ছে ডেট, আর ডাউটফুল মানে কি, যে there is something fishy, তাই না। আর এই 3টা কলাম করে যখন সেল হয়ে যাচ্ছে কোনো কোম্পানির কাছে, মনে করেন 100 ইউনিট সেল করছে কত টাকা করে, 800 টাকা করে, তাহলে কত টাকা হলো 80,000। সর্বপ্রথম যখন ওরা সেল করবে তখন কিন্তু ওরা এই কলামে 80,000 টাকা লিখে রাখবে। এরপরে যদি দেখে যে কোনো কারণে দোকানদার দেশ থেকে পালাইছে, তখন ওই টাকাটা কোথায় দেখবে, এইখানে লিখে রাখবে। এখানে লিখে রাখবে কারণ কি বলেন তো, কারণ দোকানদারকে তো খুঁজে পাচ্ছে না, পাইতেও পারে না পাইতেও পারে, নাও পাইতে পারে। যেমন দেখবেন যে আপনাদের এলাকায় যদি সমিতি আছে না, সমিতি মানে বুঝেন, যে ওরা করবে কি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দিবে, 1 বছর সময়ের ভিতরে ওই টাকাটা কিস্তিতে পরিশোধ করতে হবে। হতে পারে সাপ্তাহিক কিস্তি, হতে পারে মাসিক কিস্তি, হতে পারে হয়তো আরো বেশি সময়। তো দেখা যাচ্ছে অনেকে করবে কি, দেখা যাচ্ছে যারা ভাড়া থাকে বা অন্য যেরকম ভাবে, বা নিজের বাড়ির ঘর আছে সবকিছু লোন করাইছে, দেখা যাচ্ছে বড় মাত্রায় লোন তুলছে, তুলে মনে করেন লাভ পাচ্ছে। তখন ওই যে ব্যাংক বা সমিতি যারা লোনটা দিচ্ছে ওরা তো ওই টাকাটা তুলতে পারবে, ওইটা হচ্ছে তখন ব্যাড ডেটস। বুঝা গেল বিষয়টা? তো দেখুন, তো এই যে সিচুয়েশন যখন আসতেছে, প্রথমে বিক্রি করলে তখন কিভাবে ডেট হবে, এরপরে যখন দেখবে যে না কাস্টমারকে নিয়ে খুব একটা ভরসা করা যাচ্ছে না, এটা সব হবে না, 100 জনের ভিতর 2-3 জন এরকম হবে। তো এটাও হয় কি ওভারঅল বিষয়টার উপরে কোনোভাবে তারা কি করে ম্যাচ করার চেষ্টা করে। তো কিছুদিন পরে যখন এরকম থাকবে, তো আপনি কতদিন দেখবেন বলেন তো, 1 বছর, 2 বছর, 5 বছর না 10 বছর? স্যার এটা তো মানে 1 বছর অ্যাকাউন্টিং এর দিক থেকে চিন্তা করলে তো 1 ইয়ার। আর অন্যান্য দিক থেকে চিন্তা করলে
না আপনার কোম্পানি বলেছে স্যার যে আপনি হ্যাঁ 5 বছর দেখতে পারেন। কোম্পানি বলেছে না, মানে আমরা তো ব্যান্ডেডস এর কথা যদি চিন্তা করি স্যার এটা ফর্মুলা আছে না আচ্ছা, অ্যাকাউন্টিং এ আছে। মানে আমি বলছি যে সময়টা, যেমন আপনি আজকে সেল করলেন, ঠিক আছে, এখন কোন লোক মনে করে যে কি হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মনে করে যে মানে আত্মগোপনে আছে। এখন আপনি টাকা তো বুঝতে পাচ্ছেন, হয়তো বা ইচ্ছা করে বিভিন্ন জায়গা থেকে লোন টোন নিয়ে পালাইছে। এখন মনে করেন আপনি কতদিন তার এই জিনিসটাকে আপনার দেনা হিসাবে বা পাওনা হিসাবে লিখে রাখবেন, সময়টা কতদিন? কোম্পানি যতদিন আছে স্যার যখন না কনফার্মেশন পাবো সেটা আমার ব্যাড ডেট হয়ে গেছে। বুঝছি, মানে এটা তো মনে করেন আমরা সারা জীবন ধরে রাখতে পারবো না না। আমাদের কোম্পানিতে। স্যার এক বছর স্যার বাজেটে বাজেট মানে এটা অ্যাকাউন্টিং এর হিসাব আর কি বাজেট। এক বছর না, জেনারেলি এটা হচ্ছে 3 ইয়ার্স। আমরা একটা কথা শুনছি না, ল অফ লিমিটেশন। ল অফ লিমিটেশন এই ফ্রেজটা শুনছেন? ল অফ লিমিটেশনের অর্থ হলো একটা ঘটনা ঘটা এবং এই ঘটনার পরবর্তী সময় কত সময় পর্যন্ত আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন, এটাকে বলা হচ্ছে ল অফ লিমিটেশন। বুঝতে পেরেছেন? যেমন মনে করেন আপনি কাউকে পণ্য বিক্রি করার পরে সাধারণত 3 বছর সময়, এই 3 বছর সময়ের ভেতর যদি তিনি এই টাকাটা না দেন, তাহলে এটা ব্যাড ডেটস হিসেবে ধরে নিতে হবে যে এই টাকাটা আপনি আর কোনোদিন পাবেন না। এটা হচ্ছে ল অফ লিমিটেশনস। কারণ আপনি তো একজনকে 12 বছর ধরে যদি তার টাকা পাওয়ার আশা করেন, এটা আপনার আশা না, দুরাশা হবে। স্যার এখন ধরেন আমি 2 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেলাম আপনার কোম্পানি থেকে, আমি ওই আমার মাথায় আছে 3 বছর পরে এটা অটো এরা ব্যান্ডেড ফালাই দিবে, তাহলে আমি 3 বছর পরে তখন আপনি আমাদের বলবেন না 3 বছর পরে যদি আসে তখন আগে তো কেস করে দিবে না। ওরা কেসের যে জায়গাটা সেটা 3 বছরের ভিতরে করতে হবে। এরপরে আপনি 100 বছর পরে আসেন, সমস্যা নেই। কারণ কি তাদের বুক অফ রেকর্ডসে তো এটা থাকতেছে, বুঝতে পেরেছেন? তো এরা যখন করবে কি 3 বছর সময় নেবে, 3 বছর সময় নিয়ে এটাকে কি করবে, ব্যাড ডেটসে কনভার্ট করবে। যদি ফ্রড ধরা পড়ে, ফ্রড মানে তো বোঝেন, ফ্রড ধরা পড়লে তারা কিন্তু লিগ্যাল অ্যাকশনসে চলে যাবে, যেমন লস রেট বা আইনগত ব্যবস্থা। আর যদি অবস্থা এরকম হয় যে না তিনি আসলেই দেউলিয়া হয়ে গেছেন, তিনি আসলেই টাকা পরিশোধ করতে ব্যর্থ, যেমন হয়তো বিভিন্ন কোম্পানি আছে না যারা দেউলিয়া হয়ে গেছে, যেমন আমাদের দেখবেন আমাদের দেশের অনলাইন বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো, না বলা দেউলিয়া স্যার। অরেঞ্জ এর কথা যদি মনে করেন, তারপর একটা ছিল না ইভেনের কথা যদি মনে করেন, এখন ওগুলো কি আপনি টাকা পাবেন? তখন কি করবেন, যেহেতু আপনি টাকা পাচ্ছেন না, তখন ওগুলো কিন্তু শেষে কি করতে হবে, আমাদের ব্যাড ডেটস এর ধরে চলে যাচ্ছে। বুঝে গেল? তাহলে এখানে যে আচ্ছা এটা এগুলোর নাম হচ্ছে না ল অফ লিমিটেশনস। ল অফ লিমিটেশনস এ সাধারণত কত বছর? 3 বছর। 3 ইয়ার্স। এই 3 বছরের ভেতরে যদি কোনো ভদ্রলোকের কাছ থেকে আমরা ভালো রেসপন্স না পাই এবং সে যদি আসলে দেখা যায় তার ফিনান্সিয়ালি উইক হয়, তাহলে আমরা তার পাওনাটাকে কি করব, ব্যাড ডেটসে লিখব, পাঠিয়ে দেব। বুঝে গেল? তার মানে এখন তো বোঝা যাচ্ছে যে আমরা আসলে কি করব না, সারা জীবন আশা করব না যে তার টাকা পাবো। কতদিন আশা করব? 3 বছর। 3 বছর। 3 বছরের ভেতরে যদি সে টাকা পয়সা পরিশোধ না করে, তাহলে কি হবে, ব্যাড ডেটসে চলে যাবে। এখন এই 3 বছর কিন্তু কি সিচুয়েশন বা পরিস্থিতি ভেদে ভিন্ন হতে পারে, ডিপেন্ডস হতে পারে on the context of the business organization, but generally overall most of the business follows these 3 years rules. বুঝে গেল? এটা তো ব্যাড ডেটস কোনটা ডেট, কোনটা ডাউটফুল ডেট আর কোনটা ব্যাড ডেটস, তিনটার ভিতরে তো পার্থক্য করতে পারবেন। জি স্যার। পারবেন না এখন? যে ডেট মানে হচ্ছে আপনি যখনই বিক্রি করতেছেন তখনই হয়ে যাচ্ছে। ডাউটফুল হচ্ছে কখন, যখন দেখতেছেন আপনাকে দেখলে সে লোক অন্যদিকে চলে যাচ্ছে, আপনি ফোন দিলে ফোন ধরতেছে না, ফোন দিলে ফোন অফ, তার মানে সামথিং ইজ রং। সদাগর আমার দোকানে করেন, আমি দোকানে গিয়ে করেছি। হ্যাঁ, মানে এরকম সিচুয়েশন হলে ডাউটফুল। আর এরকম যদি 3 বছর একটা না হওয়ার সম্ভাবনা থাকে তখন ব্যাড ডেটস। এখন বিষয় আসি আমাদের আসলে এই পরিস্থিতিতে করণীয় কি। এবার এই কোশ্চেনটা একটু পড়ে দেখেন, বোর্ড দেখতে পাচ্ছেন না? জি স্যার। তাহলে একটু দেখুন তো এখানে কি লেখা আছে।
কি পড়া হয়েছে আপনাদের সবার? পড়া শেষ না? আচ্ছা আমি একটু পড়ে দেখি। What are the special points to which an auditor should direct his attention for the proper valuation of the book dates? Book date মানে বুঝি না, আমরা বুক ভ্যালু করছি না, মানে বই মূল্য বা বই মূল্য। বুক ভ্যালু মানে হলো কি, মানে আমাদের বুক মানে তো বোঝেন যে বই, এই বই মানে হচ্ছে আমাদের হিসাবে যে খাতাটা রাখি, ঠিক আছে? মানে আমরা তো নিজেরা বই লিখেই তো বাজারে প্রিন্ট করি। এখন আমাদের ব্যবসায় মনে করেন আমরা যা করছি না করছি ওইটাই হচ্ছে আমাদের ব্যবসার বুক, বুঝছেন? আমরা যেহেতু এটা কোনো রেজিস্টার বা খাতা নামে কি করি না, ডিফাইন করি না, তো এখানে বুক ভ্যালু মানে কি, আমরা খাতায় বা আমাদের ব্যবসার বইতে যে অ্যামাউন্টটা লিখে রাখছি। তো দেখুন তো বুক ডেটস মানে হলো কি, আমরা কত টাকা আমাদের এই যে খাতায় লিখছি, খাতায় কত টাকা লিখছি দেখুন তো, 80,000 লিখছি কত এখানে, 80,000 80,000। এটা কি ডেট বলেন তো? বুক ডেট। বুঝা গেছে? With a view to ascertaining the adequacy of reserve for doubtful debts. আচ্ছা এখানে বলছে দেখেন, what are the special points to which an auditor should direct his attention for the proper valuation of book debts with a view to ascertaining the adequacy for reserve for doubtful debts. আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এইখানে টোটাল আছে কত টাকা, কিন্তু 80,000 টাকা না? এখন মনে করেন আমাদের কিছু বিষয় আছে যে বিষয়ের উপর ভিত্তি করে আমরা কিছু ডাউটফুল হিসাব রাখি। ডাউটফুল মানে তো বোঝেন যে সন্দেহজনক, আমরা আসলে সম্পূর্ণ আশা করতে পারতেছি না যে সব ক্রেতা বা দোকানদারে আমাদের টাকা পরিশোধ করবে। আমরা এখানে কয়টা অ্যাকাউন্ট রাখছি, একটা না? আমরা এখানে হয়তো আরো কিছু রাখতে পারতাম, হয়তো আরেকজনের কাছ থেকে আমরা 90,000 রাখছি, কারোর কাছ থেকে 70,000 রাখছি, কারোর কাছে হয়তো 1 লক্ষ টাকার পণ্য দিয়েছি, কাউকে 50,000 টাকার পণ্য দিয়েছি। এখন এই যে ওভারঅল সিচুয়েশন, আমি তো জানতেছি না এখানে কোন ভদ্রলোক টাকা দিবে না, জানতেছি জানতেছি না। এখন এই ওভারঅল অবস্থার পরিপ্রেক্ষিতে আমার দেখুন তো টোটাল সেল কত হয়, 80,000, এখানে 8 গুণ 16, 1,70,000, তার মানে 2,40,000, 3,40,000, কত 3,90,000 নাকি? তো দেখেন 3,90,000 এর মতো অ্যামাউন্ট আসছে। তো এই 3,90,000 এর মধ্যে মানে মিনিমাম কিন্তু একটা পোরশন থাকে যে টাকাটা আমরা কোনোদিন পাবো না। তো এরকম একটা অবস্থা বুঝে আমরা কিন্তু একটা করে কি একটা পোরশন সেট অ্যাসাইড বা সরাই রাখি। তো এটা হচ্ছে এই রিজার্ভ ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস। এখন বলেন তো এখানে আমাদের টোটাল সেল করছি আমরা 3,90,000, এর আসলে কতটুকু আমরা মানে রিজার্ভ রাখবো বলেন তো? আমরা ধরে নিতে পারি 50,000 টাকা পাবো না, 3,90,000। এত বলে তো সমস্যা। আমরা সেল করছি মনে করেন কত, 3,90,000 না? প্রফিট অ্যাকচুয়ালি কত এটা আমাদের কিন্তু দেখতে হবে। আমরা সিম্পলি যদি আমরা প্রফিটের হিসাব করি, সাধারণত 10 to 20% হচ্ছে আমাদের ওভারঅল যত প্রোডাক্ট আছে এর জেনারেল প্রফিট রেগুলারলি, মানে 10 to 20% যদি আমরা ধরি। এখন দেখেন এর যদি আমরা 10% ধরি তাহলে আমাদের প্রফিট কত আসে? 39,000 না? এখন দেখেন 39,000 টাকা হচ্ছে প্রফিট। এখন যদি আমাদের যে কেউ এখান থেকে কি করে, একজন সম্পূর্ণ টাকা নিয়ে চলে যায়, তাহলে আমাদের কি প্রফিট থাকবে নাকি লস থাকবে? বাসার থেকে এনে দিতে হবে স্যার। তো এখানে দেখুন আমরা এখানে টোটাল দিছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না? পাঁচটা দিছি, কিন্তু আমাদের ব্যবসায় কিন্তু অনেক বেশি সেল থাকে। তো আমরা হয়তো যেহেতু এখানে 39,000 টাকার মতো প্রফিট পাচ্ছি, আমরা হয়তো এখানে প্রথমে রিজার্ভ হয়তো 10,000 টাকার মতো রাখতে পারি, যে সিম্পল একটা অ্যামাউন্ট বা একটা পোরশন আমরা রাখতেছি। এটা ডিপেন্ড করতেছে ব্যবসা প্রতিষ্ঠানের স্ট্রেংথ কেমন আছে, তার আসলে বাজারে মার্কেটে তার সুনাম কেমন আছে, তার অন্যান্য দিকে তার যে কাস্টমারগুলো আছে তারা কিভাবে এটা ম্যানেজ করতে পারে, এটা ডিপেন্ড করতেছে। এটা মনে করেন অ্যাপল কোম্পানির ক্ষেত্রে যেটা হবে, এটা সাধারণ আমাদের বাংলাদেশের অন্য কোনো প্রোডাকশন হাউসের ক্ষেত্রে সেরকম হবে না। ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানিজ স্ট্রেংথ। তবে ওভারঅল সিচুয়েশনটা কিন্তু এইভাবে ড্র করা হয়। কেউ হয়তো এটা খুব পাওয়ারফুল ভাবে ড্র করে, কেউ এটা উইক ভাবে ড্র করে, কিন্তু সিস্টেম একই রকম। আপনি তো মনে করেন যদি আইফোন কিনতে চান, আপনি ধারে কিনতে পারবেন না, পারবেন? ঠিক আছে, আগামী 1 সপ্তাহ পরে দেখা হবে, দেখা গেলো এরপরে কোনো দেখাই নেই। তো এরকম করে কিন্তু আপনি পারবেন না। তো
কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে দেখবেন আপনি যখন এলাকা হয়, যেমন দেখবেন আপনার পরিচিত এলাকা যখন গ্রামে যদি হয়, তখন দেখবেন হয়তো বা পাশাপাশিই বাড়ি, তখন আপনি দোকান থেকে কিন্তু বাকি সুবিধা নিতে পারবেন। তো এরকম সিচুয়েশনগুলো আছে, এবং এই বড় বড় যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু দেখবেন যে একেবারে রুট লেভেল পর্যন্ত না গেলে টিকে থাকে না। যেমন মনে করেন বিকাশ আর হচ্ছে রকেট প্রথমে আসছে কি 2004 সালে। রকেট হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংকের না, ডাচ বাংলা ব্যাংকের রকেট কিন্তু বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং, বাট ব্যবসাটা করতেছে বিকাশ করতেছে। কিভাবে করতেছে আপনি দেখবেন, ওরা যখন মার্কেটিং স্ট্র্যাটেজি নিচ্ছে, টাকা থাক বা না থাক এমন কোনো দোকান নেই যেখানে বিকাশের সাইনবোর্ড নেই, ঠিক আছে? মানে ওদের সাইনবোর্ড লাগানোর জন্য ওরা সারা 64 ডিস্ট্রিক্টে আলাদা করে 64 গুণ 5 এতটা কর্মচারী নিয়োগ করছে, যে কিছু করা লাগবে না, ওরা শুধু সাইনবোর্ড দেবে। এটাও কিন্তু একটা বিজ্ঞাপন। আপনি যখন সব দিক থেকে দেখতেছেন যে এরকম সমস্যা হচ্ছে বা এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে এরকম আসতেছে, এবং ওদের পরবর্তীতে হচ্ছে কি, মানে আপনি জিনিসটা ব্যবহার করবেন বা যে জিনিসটা আপনার যে কোনো জায়গায় ব্যবহৃত হচ্ছে, আপনি দেখবেন এটার সাথে পরিচিত হয়ে যাবে। ওরা করলো কি, করোনার সময় সাথে সাথে মোবাইলে টাকা আনার ব্যবস্থা চালু করলো, যে কার্ড টু বিকাশ, কার্ড বিকাশ টু রিচার্জ, মানে যার যেটা দরকার হবে। মানে দেখবেন ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় কৌশল কি জানেন, আমাদের কঠিন কাজগুলোকে সহজ করা। যে ব্যবসা আমাদের সবচেয়ে কঠিন কাজটা সবচেয়ে সহজ করতে পারে, সেই ব্যবসা তত বেশি সমৃদ্ধি লাভ করতে পারে। কারেন্টের বিল দিতে গেলে দেখবেন যদি 15 তারিখের পরে যান, দেখবেন লাইন কত হয়, মানে যেগুলো প্রিপেইড মিটার, এখন তো পোস্ট পেইড মিটার, এখন তো প্রিপেইড মিটার আপনি আগেই রিচার্জ করে দিতে পারেন, কিন্তু যেগুলো পোস্ট পেইড মিটার এগুলো দেখবেন ব্যাংকের কত বড় স্কেল আসে, কিন্তু দেখেন এখন অনলাইনে আসার কারণে কিন্তু আর কতটা হিসাব থাকতেছে। তো এই যে কাজটা কি হয়েছে বলেন তো, কাস্টমারদের কষ্টকে লাঘব করছে। তো আপনারা যদি কোনোদিন বিজনেস করতে যান, সবসময় চেষ্টা করবেন এমন কোনো বিজনেসের কনসেপ্ট দাঁড় করানো এক্সিস্টিং পলিসি থেকে, যেখানে কাস্টমার সবসময় কি করবে, কমফোর্ট ফিল করবে এবং কাস্টমারের কঠিন কাজটা সহজ হবে। বুঝতে পারছেন? তাহলে দেখবেন এটার প্রসিজার বা অটো জেনারেটিং যেমন বলি, এইভাবে কিন্তু চলতে থাকবে। আরেকটা বিষয় আছে, প্রচার আর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা বলি না, যেমন প্রচার বা প্রসার ইত্যাদি কথা বলি, একটা হচ্ছে প্রমোশন আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এই দুটোর ভিতরে পার্থক্য বোঝেন? অ্যাডভার্টাইজমেন্ট মানে তো বুঝতেছেন, যেমন অ্যাডভার্টাইজমেন্ট আপনি সিম্পলি যখন দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো অনেক বড় একটা সাইনবোর্ড থাকে না, বিলবোর্ড বা সাইনবোর্ড, সেখানে হয়তো একটা কোম্পানির একটা প্রোডাক্ট দেখতেছেন, যে সেটা হয়তো বা একটা ইউটিলিটি কি করতেছে, শো করতেছে, এটা হচ্ছে ওয়ান টাইপস অফ অ্যাডভার্টাইজমেন্ট। বাট প্রমোশন করতে মানে প্রচার করতে স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাজ করা। প্রচার বলতে আমরা অনেক সময় দেখবেন আমরা কলম ব্যবহার করি না বিভিন্ন সময়। এখন আপনি মনে করেন ভালো একটা কলম কিনছেন, ব্যবহার করছেন, এখন করার পরে আপনি নিজে আপনার বন্ধুকে সাজেস্ট করতেছেন যে এই কলমটা কিন্তু অনেক ভালো, এই কলমটা কি হয় না, কালিটা ফেড হয়ে যায় না বা অপর পেজে চলে যায় না। আপনি আপনার বন্ধুকে যে সাজেশনটা দিচ্ছেন, আপনাকে কি কোম্পানি টাকা দিচ্ছে? না স্যার, দেয়নি, কিন্তু ওই কোম্পানির পক্ষেই কিন্তু আপনার কথাটা যাচ্ছে, কারণ আপনি উপকৃত হয়েছেন আর একজনকে উপকৃত করতেছেন। এটা হচ্ছে প্রসার প্রচার। আর সরাসরি আপনি যখন টাকা দিয়ে ওই কথাটা কাউকে দিয়ে বলাবেন, যখন আপনি আপনার বন্ধুকে বলতেছেন কিন্তু আপনি টাকা পান, তখন এটা কিন্তু বিজ্ঞাপন। কথা বুঝতে পারছেন? তার মানে একটা হচ্ছে মানিটারি আর একটা হচ্ছে নন মানিটারি। তো বোঝা গেল তো এটা? জি স্যার। এবার বলেন কি কি স্টেপ নিতে পারে এখানে? আচ্ছা, যদি কোনো কোম্পানি যে তার যে ডেটটা আছে, ডেট মানে তো বুঝছেন, যে ঋণটা আছে বা সানডে ডেটরসটা আছে, তাদের পরিমাণ যদি কি হয়, অনেক বড় পরিমাণ হয় এবং কিছু টাকাটা তারা কোনোভাবে দিতে চাচ্ছেন, তার মানে আমরা 3 বছর পার হয়ে গেলে সেটাকে ব্যান্ডেডস হিসেবে ধরে নিব। আর এর আগে যখন কাজবাজ করব তখন চেষ্টা করব যাতে তারা কোনোভাবে কি না হয়, মানে প্রথমে আপনি যখন লোনটা দিবেন বা যখন প্রোডাক্টটা সেল করবেন, চেষ্টা করবেন তারা একটু প্রিভিয়াস হিস্টোরি দেখতে, অন্যান্য যারা ওই দোকানে বিক্রি টিক্রি করে তারা আসলে তার সাথে কিভাবে টাকা পরিশোধ করে এই হিস্ট্রিটা দেখবেন। এবং এক্সপেরিয়েন্স হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করলে আশা করি আর সমস্যা হবে না। যেমন এক্সপেরিয়েন্স অফ প্রিভিয়াস ইয়ার্স, বলে তো এক্সপেরিয়েন্স কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, একটা প্রবাদ আছে না? যেমন মনে করেন আপনি কোনো একটা জায়গায় যে ঠকছেন,
দেখবেন পরবর্তীতে যে কথা আছে না, যে নেড়া একবারে বেল করা যায় না। তার মানে হচ্ছে কি, আপনি এক কাজ বারবারে ঠকবেন না। তো আপনি একবার যদি কোনো দোকানদারকে টাকা দিয়ে ঠকেন, তাহলে ওখানে কি আর যাবেন? যাবেন না। এবং এটা দেখবেন বাজারে, দেখবেন কিছু কিছু মানুষের, দেখবেন কিছু কিছু ব্যবসায়ীদের একটা গুডউইল থাকে। গুডউইল মানে তো বোঝেন, সুনাম থাকে, যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি কোনো প্রোডাক্ট কিনে ঠকবেন না। তো দেখবেন এই সব কিছু কিন্তু এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। এবং এটা আপনি যখন কোনো বাজারে বা কোনো মার্কেটে আপনি কি করতেছেন, এন্ট্রি নিচ্ছেন, তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি উপকৃত করবে। ওকে, এইটাই স্বাভাবিক বিষয়। এখানে কিছু পয়েন্ট আছে, আপনারা দেখে নিন। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন, এটা একটু পড়ে দেখুন তো। পড়া হয়েছে? আচ্ছা, বলছে এখানে যেটা বলছে অ্যাডিকুয়েসি মানে তো বোঝেন পর্যাপ্ততা। যেমন মনে করেন বৃষ্টি হয়, দেখেন না অনেক সময় বলে না, যেমন পর্যাপ্ত বৃষ্টি থেকে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তখন কি হয়? বন্যা হয়। তো পর্যাপ্ততা বলতে বোঝায় আসলে যতটুকু দরকার ততটুকুই। আমাদের রিজার্ভ ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস, এটা যদি আমরা একেবারে না লিখি তাহলে কি হবে বলেন তো? আমাদের হিসাব রাখতে হবে কিন্তু প্রফিটে। কারণ দেখবেন গ্রামীণ ফোন কোম্পানি, এরা যদি মনে করেন 1 পয়সা প্রত্যেক সিমে কমায়, তাহলে এদের বাৎসরিক কত টাকা কমবে? কয়েক শত কোটি টাকা কমবে। এরা যদি মনে করেন কোনোভাবে ট্যাক্স ইনকামের উপর কোনোভাবে একটু কম দিতে পারে, এরা সরকারের কত টাকা কমাতে পারবে? সরকারের 100 কোটি টাকার উপরে ওরা ট্যাক্স পাঠিয়ে দিতে পারবে। হিসাব রাখতে হবে কিন্তু। এই জন্য এর ভিতরে কিছু শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকি মানে তো বোঝেন, শুভঙ্করের ফাঁকি মানে শুভঙ্করের ফাঁকি মানে কি, এটার কাহিনী আছে। এখন একদিন বলবো, নেক্সট ক্লাসে বলবো। কাহিনী হচ্ছে আপনাকে দেখাচ্ছে সব দিক থেকেই কিন্তু আপনি বেনিফিটেড, কিন্তু আসলে দেখা যাচ্ছে আপনি সব দিক থেকে সাফার। কিন্তু আপনি আবার খুশি আছেন, হাই হাই আমি তো বেনিফিট। এটা হচ্ছে মানে আপনাকে ফিলিংসটা কিন্তু আপনি কি বলছেন, লাভবান। রিয়েলিটি হচ্ছে আপনি আলটিমেট লুজার। এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখন দেখেন আমরা ইমপ্যাক্টটা দেখি আসলে কেন এটা লাগতেছে। আমাদের মনে করেন ব্যবসায় যখন আপনারা হিসাব করবেন, হিসাবটা সবসময় কোন দিকে নিয়ে যাবেন? তো ছোটবেলায় আপনারা একটা গল্প পড়ছেন না, যে একজন হলো গরুর রচনা পড়ে গেছে, তো এখন রচনা আসছে কুমির। তখন যখন লিখছে তখন বারবার কুমির থেকে বলতে কনভার্ট হয়ে গেছে। যেমন এরকম একটা কুমির ছিল, তার 4টা পা, ঠিক আছে? কুমির মাঝে মাঝে ডাকতো হাম্বা হাম্বা। তো এরকম যে সিচুয়েশন, আমাদের সবসময় এই গল্পটা মাথায় রাখতে হবে। কেন? আমরা যখন কোনো সমস্যা নিয়ে তালাশ করব, সবসময় আমাদের প্রফিটের দিকে চলে যেতে হবে। প্রফিট মানে তো বোঝেন নিট ইনকাম। সেই নিট ইনকাম হচ্ছে আমরা ব্যাড ডেটস নিয়ে হিসাব করলে আমাদের খেয়াল রাখতে হবে কোন দিকে? সেই কুমিরটাকে হাম্বা হাম্বা, মানে আমাদের ব্যাড ডেটস এর প্রবলেম কোথায়? প্রফিট। বোঝা যাচ্ছে বিষয়টা? কারণ ইমপ্যাক্ট যেদিকেই রাখেন, প্রভাব কোথায় যেয়ে শেষে দাঁড়াবে? নিট ইনকাম। তার মানে এখন ব্যাড ডেটস এর হিসাবটা আমাদের কোথায় ইমপ্যাক্ট ফেলতে হবে? নিট ইনকামে। দেখেন এইভাবে কিভাবে ইমপ্যাক্ট আসে। তো আমরা গতকাল একটা জিনিস দেখছিলাম, মনে আছে? ক্লোজিং স্টক যদি বাড়ে তাহলে প্রফিট বাড়বে না কমবে? বাড়বে। মনে থাকে জানো এই জিনিসগুলো, পরে আবার দরকার হবে আপনার। ক্লোজিং স্টক বাড়লে প্রফিট বাড়বে। তো মনে করেন আমাদের এটা হচ্ছে কি ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। আমরা হয়তো মনে করেন সেলস করেছি কত টাকা? 90,000 টাকা। এর সাথে আমাদের আরো কিছু ছিল, মনে করেন পারচেজ ছিল। পারচেজ হয়তো আমরা ধরলাম কত টাকা? আমরা 40,000 ধরি। আর হয়তো এর সাথে কিছু লেবার কস্ট ছিল। লেবার কস্ট হয়তো 500 টাকা ধরলাম। আর হয়তো ট্রান্সপোর্টে যে খরচ আছে এখানে হয়তো 500 টাকা ধরলাম।
তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এখানে প্রফিট আসবে কত যদি আমরা সবকিছু ঠিক রাখি। এখানে মানে আমরা সিম্পল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। অঙ্কের ক্ষেত্রে তো হাজারটা জিনিস থাকতে পারে। 41,000 না, তাহলে কত 49,000 থাকবে না প্রফিট? তার মানে প্রফিট আসতেছে কত 49,000। এটা হচ্ছে কি আমরা ব্যাড ডেটস এর জন্য কোনো রিজার্ভ রাখতেছি না, রাখতেছি না। তাহলে আমাদের প্রফিট বেশি না কেন? এখানে আসতেছে কত 49,000। যদি আমরা এখানে ব্যাড ডেটস রাখি, ঠিক আছে, ব্যাড ডেটস এর জন্য রিজার্ভ রাখলাম হয়তোবা 1,000, তাহলে আমাদের প্রফিট আসবে কত 48,000। যদি আমরা ব্যাড ডেটস এর রিজার্ভ রাখি 10,000, তাহলে আমাদের প্রফিট আসবে কত 39,000। তার মানে একটা জিনিস লক্ষ্য রাখেন, এইটা অপটিমাম মাত্রায় কিন্তু হিসাব রাখতে হবে। একেবারে যদি না রাখে তাহলে প্রফিট বেশি হবে। কিছু কিছু নতুন কোম্পানি আছে তারা ব্যাড ডেটস না দেখায় প্রফিট বাড়িয়ে মানুষকে শেয়ার ইনভেস্ট করতে উদ্বুদ্ধ করবে। তো কোম্পানির অবস্থা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে তার এরকম কোনো মতলব আছে কিনা, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষে বা তদারকি করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ভদ্রলোক অনেক বেশি টাকা কেটে মানে অনেক বেশি টাকা দেখায় প্রফিট কমায় ফেলতেছে কিনা। যেমন দেখা যাচ্ছে যে কোম্পানি পুরাতন, প্রফিট হচ্ছে বেশি, কিন্তু ও করতেছে কি ব্যাড ডেটস বেশি দেখাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে, আলটিমেটলি ইনকাম ট্যাক্স কম দেওয়া হচ্ছে। বুঝে গেল? তার মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে দুদিকে ব্যালেন্স রাখতে হবে। এটাই বলতেছে যে আপনি যখন রিজাল্টটা রাখবেন ওইটার পর্যাপ্ততাটা মানে কেমন হবে। এই কেমনটা হচ্ছে অপটিমাম, সুষম, যে আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা রাখতে হবে। আহামরি বেশিও রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না। আপনি যদি বেশিও রাখেন সেটাও সমস্যা, আর আপনি যদি কমও রাখেন সেটাও সমস্যা। সেটা হচ্ছে কি ব্যালেন্সড বা একটা ভারসাম্য অবস্থায় আসতে হবে। বুঝে গেল বিষয়টা? এটা কোনো গাইডলাইন আছে স্যার? গাইডলাইন্স হচ্ছে ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশনের বয়স যদি 5 বছর হয়, এটার গাইডলাইন্স যেটা ওই অর্গানাইজেশনটা 50 বছর পরে যদি সাকসেসফুল ভাবে চলে তার গাইডলাইন্স আলাদা। মনে করেন আপনি এই ব্যাড ডেটস এর বিষয়টা যদি গ্রামীণ ফোন কোম্পানির ক্ষেত্রে যান, তারা যেভাবে স্ট্রিক্টলি দেখবে, বা গ্রামীণ ফোন কোম্পানি কি আপনি যা পারেন যে হয়তো লোন নেন কয় টাকা 10 টাকা, 10 টাকা লোন নিয়ে আপনি হয়তো কথা বলে আর ফোন ব্যবহার করলেন, সিম বন্ধ করে রাখলেন, 8 টাকা দিবেন না। এখন এরকম কয় টাকা যদি আপনার ওদের 2 কোটি গ্রাহক যদি 10 টাকা করে সবাই নেবে না, তো এটা কয় টাকা ওদের ব্যাড ডেটস যাবে? যাবে না। তো ওদের এই যে বিষয়টা আছে ওদের জন্য কিন্তু এটা খুবই নেগোশিয়েবল। বুঝা গেল? এই জন্য ওদের খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু ওভারঅল মনে করেন আপনি যদি একটা প্রোডাকশন হাউস গুলোতে যান, যারা হচ্ছে হাড়ি পাতিল তৈরি করে, ওরা হয়তো কোনো দোকানে 90,000 টাকার প্রোডাক্ট দিয়ে রাখছে, এখন সে দোকান বিক্রি করে ভাগছে, তখন কিন্তু আপনার কনসেপ্ট হবে। কথা বুঝতে পারছেন? দ্যাট মিনস আপনি কতটুকু দিবেন ইট ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন। ক্লিয়ার? এটা একেবারে আমাদের ফিক্সড পার্সেন্টেজ করে দেওয়া যাবে না, যেমন মানিটারি পলিসির মতো আগামী 6 মাস 5%। বুঝে গেল? এটা অবস্থা বুঝে ব্যবস্থা। এটা তো বুঝতে পারছেন যে কোশ্চেনটার অ্যান্সার কেমন হবে? অবস্থা অনুপাতে ব্যবস্থা হবে। এই সেম জিনিসটাই ডিসকাশন আছে, আমরা একটু পড়ে নিলে বুঝতে পারবো। আরেকটা জিনিস শিখি, the auditors are entirely able to rewrite the cost functions of the company. আচ্ছা, এখানে আমাদের কেসের কথা বলছে না? কেস মানে তো বোঝেন যে এর আগে কোথাও এটা নিয়ে কি হয়েছে, প্রবলেম অ্যারাইজ করছে এবং এটা কোর্ট পর্যন্ত গড়াইছে। যেমন আমরা দেখছি না যে টুইটার যখন কি হলো, সেল হলো, তখন শেষ পর্যন্ত গড়াইছে কোন পর্যন্ত? ইলন মাস্কের দিছে হলো কোর্ট পর্যন্ত। কোর্ট পর্যন্ত কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড প্রাইস ওরা ফিক্সড করে দিয়েছে যে ভাই আপনি কিনলে এই কয় টাকায় কিনেন, না হলে আসেন। পরবর্তীতে কিন্তু সে সেই কয় টাকা কি করছে, কিনছে। তখন দেখবেন ইলন মাস্ক একটা কিছুদিন আগে একটা কথা বলছে যে আমাদের বর্তমানে যারা পিএইচডি করে, পিএইচডি 90% হচ্ছে গার্বেজ। গার্বেজ মানে বোঝেন? মানে ভিতরে কোনো রিয়েলিটি নাই। যেমন আপনি এমন একটা বিষয়ে পিএইচডি করবেন যে পিএইচডিটা মানুষ কালকে থেকে তার সুবিধা ভোগ করতে পারবে, বুঝলেন না? আমাদের বাংলাদেশে যেমন সিএনজি চলে না, এই সিএনজিটাও কিন্তু দেখবেন এরকম একটা রিসার্চের কৌশল।
সিএনজি ব্যবহার করে না সব, যাদের হচ্ছে কি একটু স্বচ্ছন্দমূলকভাবে চলতে যাচ্ছে বা জরুরিভাবে যাচ্ছে, তারা কিন্তু দেখবেন সিএনজিতে চলে যেতে পারতেছে। তো এই যে বিষয়টা আছে, যে বিষয়টা আমাদের জীবনকে সহজ করতে পারে, এইটা হলো পিএইচডি। আমি মনে করি পিএইচডি করলাম যে দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাঙ্গো অ্যান্ড আপেল। এখন এইটা দিয়ে আসলে কি হবে? হবে কোনো কাজ? আমার হয়তো টপিক সেরকম নয়, আমি টপিকস বাইর করলাম, আমি রিসার্চ করলাম, এই দেখেন এটা কিন্তু আপেল, আর এই দেখেন এটা কিন্তু পেয়ারা। এখন মনে করেন আমি রিসার্চও করলাম, রেজাল্ট আসলো, কাই স্কয়ার টেস্ট করলাম, এটা আমার বিরাট বিরাট ইমপ্লিকেশন দেখালাম, কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো। কিন্তু দেখবেন যে তাদের যে বিষয়গুলো আছে, মানে এটা আলটিমেট কি মানুষের উপকারে থাকতে হবে। এমন কোনো রিসার্চ বা এমন কোনো কাজে যদি আপনার মানুষকে বেনিফিটেড করার জায়গা না থাকে, তাহলে সাস্টেইন করবে না। ঠিক আছে? তো যাই হোক, এখানে কিছু কেসের দুটো অবস্থা দিছে যে অনেক সময় অডিটরকে হয়তোবা ওনার যে ম্যানেজার আছে, সেই ম্যানেজারের তথ্যের উপর ডিপেন্ড হতে পারে, কিন্তু যদি কোনো এই লাস্টের লাইনটা একটু পড়ে দেখেন, দ্য অডিটর্স ওয়ার হেল্ড লায়াবল ইভেন দো দে রিলাইড আপন দ্য ট্রাস্টেড অফিসিয়ালস অফ দ্য কোম্পানি। আপনার কোম্পানির বিভিন্ন লোকজন কিন্তু বলতে পারে যে আপনি এই ভাউচারটা দেখেন, এই ভাউচারগুলো সঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীতে যুদ্ধক্ষেত্রে হোক এবং পৃথিবীতে হোক, মানুষকে অবিশ্বাস করার কারণে যতটা লাভ হয়েছে, বিশ্বাস করার কারণে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। আবার বলি, পৃথিবীতে যুদ্ধক্ষেত্রে হোক আর সাধারণ আপনার জীবন যাত্রায় হোক, মানুষকে বিশ্বাস করার কারণে যতটুকু না লাভ হয়েছে, অবিশ্বাস করার কারণে যতটুকু না লাভ হয়েছে, বিশ্বাস করার কারণে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। এবং অডিটিং এর একটা ট্যাগলাইন করেছিলাম না আপনাদের, এক্সেপ্ট গড অল উই অডিট। তার মানে কেউ যদি এসে বলে আমি কিন্তু স্রষ্টা, সেক্ষেত্রে বলবেন ঠিক আছে ভাই আপনি যান, আপনার অডিট লাগবে না। কিন্তু কেউ যদি স্রষ্টা বাদে অন্য যে কোনো পরিচয় দেয় যে আমি হচ্ছে জো বাইডেন, ঠিক আছে স্যার আপনি একটু বসেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার অডিট করতে হবে। তো এই জিনিসটাই বলছে যে আপনি যদি আপনার কোনো ট্রাস্টেড অফিসিয়ালসের কাছ থেকেও তথ্য নেন এবং পরবর্তীতে সেই তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাও আপনি দায়বদ্ধ থাকবেন। বুঝা গেল? আপনার বিশ্বাসের একমাত্র পদ্ধতি কোনটা? যাচাই করা। ঠিক আছে? আপনি কখনো কারো মুখের দিকে তাকালে বিশ্বাস করবেন না, কখনো কারো কথার উপরেও রিলাই করবেন না। আপনি সবসময় বিশ্বাস কিসের উপরে স্থাপন করবেন? যাচাই করার উপর। যাচাই মানে তো বোঝেন, তদারকি করা, যে এটা রিমোট, এটা দিয়ে কিন্তু কি চালানো যায়? ড্রোন চালানো যায়। এখন ড্রোন তো চালানো যায় কি যায় না আপনি চেক করবেন, আর যদি বলে টিভি চালানো যায় তাহলে টিভি চেক করবেন। ওকে, 16 নাম্বার, এটা একটু পড়ে দেখেন কি বলছে। লাস্ট কোশ্চেন অফ দিস চ্যাপ্টার, অফ দিস কোর্স। পড়া হয়েছে সবার? আচ্ছা, একটু লক্ষ্য করেন, ব্যালেন্স শিট মানে তো বোঝেন, ব্যালেন্স শিট মানে বোঝেন না? আমরা মাঝে মাঝে ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট বলি বা ব্যালেন্স শিট বলি, মানে হচ্ছে আরো বাংলা যা আমরা 9, 10 এ কারো কমার্স থাকলে পড়ছি, খুব বিপদ। তো আমাদের এই ব্যালেন্স শিট হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট না? আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট কয়টা বলেন তো? কয়টা? 5টা, রাইট? আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট হলো 5টা। এক নাম্বার হচ্ছে কি কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, দুই নাম্বার হচ্ছে স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস বা যেটাকে বলি আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, তিন নম্বরে হচ্ছে ব্যালেন্স শিট, চার নম্বরে হচ্ছে ব্যালেন্স শিট বলি অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনস বলি, আর 4 নম্বরে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর
5 নম্বরে কোনটা? রাইট। 5 নম্বরে হচ্ছে নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা কিন্তু দেখবেন বিভিন্ন সময় 360 দিনে বছর ধরে অবচয় অঙ্ক করছেন না? 360 দিনে টাইম দিলেও মানের অঙ্ক করছেন না? অ্যাকচুয়ালি আপনার ব্যাংকে ইন্টারেস্ট জমা হয় 360 দিনে না 365 দিনে? 365 দিনেরই জমা হয়। লিপিয়ার বলে একদিন বাড়বে। তো এই যে বিষয়টা আপনাকে কিন্তু ওই ক্যালকুলেশনের সময় এটাকে স্পষ্টকরণ করতে হয় যে আসলে আপনি বছরটা কত দিনে ধরে রেট বের করছেন। এই জন্য নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে দেখুন বলছে in the annual balance sheet of a limited company the creditors are unrestricted. Creditors মানে তো বোঝেন, আমরা পণ্য যদি বিক্রি করি তাহলে তারা আমাদের কি বলেন তো, আমরা যখন পণ্য বিক্রি করি তার কাছ থেকে আমরা টাকা পাবো না, তারা হচ্ছে আমাদের সানডে ডেটর্স। আর যখন আমরা কোথাও থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসি তখন তারা আমার কি হয় বলেন তো, তারা আমাদের ক্রেডিটর্স হয়। কারণ আপনি কোথাও থেকে একটা মোবাইল কিনে আনলেন বা আপনার প্রোডাক্ট কিনে আনলেন, ওকে টাকা পরিশোধ করতে হবে না একটা নির্দিষ্ট সময় পরে। এটা in consequence of goods purchased not having been brought into the purchase day book and the ledger though the goods were included in the stock. এখানে বলছে দেখেন আমরা পণ্য তো কিনে আনছি কিন্তু আমরা দেখেন আমাদের কিন্তু স্টক বা লেজারে লিখি নাই, মানে বইতে লিখি নাই, কিন্তু প্রোডাক্ট কিন্তু আমরা দোকানে মজুত করে ফেলছি। Would an auditor under such circumstances be held responsible for not discovering the omission? এখন যদি কোনো অডিটর এই ফার্মে অডিট করেন এবং অডিট করে এই কারচুপি ধরতে না পারেন তাহলে কি তাকে দোষী বলা যাবে কি না? আপনাদের উত্তর কি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই হ্যাঁ পক্ষে কারা কারা হাত তোলেন তো, আর নার পক্ষে? নার পক্ষে কেউ নাই? যারা কোনো পক্ষে ছিল না, এটা হচ্ছে তিনি আসলে রেসপন্সিবল হবেন, রেসপন্সিবল হবেন। আপনার কাজই তো এটা ডিটেক্ট করা। আপনি যদি কাজটাই ডিটেক্ট না করেন এটা হচ্ছে আপনাকে রেসপন্সিবল হিসেবে ধরা হবে। তো এখন দেখেন হট চেকস ক্যান অ্যান অডিটর অ্যাপ্লাই টু অ্যাভয়েড সাচ এররস। আপনাকে কাজটা এই সব ভুলগুলো যখন আপনি করবেন না এটা দেখার জন্য আপনি কিভাবে কাজটা করতে পারেন এটা দেখতে হবে। এই যে দেখার যে বিষয়টা, এই বিষয়গুলো আমরা কি করছি পরবর্তীতে আলোচনা করতেছি বা পরবর্তীতে এই পরবর্তী বিষয় আছে। যেমন আমরা যদি পরবর্তীতে দেখি এখানে বই এখানে আলোচনা আছে, আপনারা একটু দেখলে দেখে নিন। তো এই ছিল হলো আমাদের টোটাল 16টা কোশ্চেন। 16টা কোশ্চেন মানে তো বোঝেন স্যার আমি যে কারচুপিটা বুঝতে পারবো না এর জন্য আমার রেসপন্সিবল করবে না? হ্যাঁ, আপনি যে কারচুপিটা বুঝতে পারবেন না এটা রেসপন্সিবল করবে না আপনার পরবর্তীতে এইটা যদি ডিটেক্ট হয়, এটা তো পরবর্তীতে মনে করেন কোনো না কোথাও স্টেপে ধরা পড়ছে, তখন ধরা পড়লে আপনি এই যে কারচুপ মানে এই ভুলটা ধরতে পারেননি, এই জন্য আপনাকে কিন্তু কি করা হবে, দায়গ্রস্ত করা হবে যে আপনি আপনার দায়িত্ব অবহেলা করছেন। মনে করেন আপনি যখন এটা করছেন, এখন মনে করেন ওই কোম্পানিতে কোনো শেয়ার হোল্ডার বিনিয়োগ করছে, এখন আপনি যখন এই কাজটা করছেন করার কারণে দেখা যাচ্ছে কি ক্রেডিটরসের কম পরিমাণ যখন আমরা দেখাইছি তখন যে কোনো পরিমাণে আমরা প্রফিট বেশি দেখানোর চেষ্টা করছি। প্রফিট বেশি দেখানোর চেষ্টা করার পরে কোম্পানিতে বিভিন্ন লোকজন বিনিয়োগ করছে, বিনিয়োগ করার পরে দেখা যাচ্ছে 2 দিন পরে কোম্পানি কি হয়েছে, দেউলিয়া হয়ে গেছে, যে আমি টাকা দিছি কোম্পানিতে কিন্তু কোম্পানি নাই। আমরা দেখি না শেয়ার বাজারে বিভিন্ন সময় সব সিচুয়েশন আসে। তো আপনারা তো একটা নির্দিষ্ট ভিত্তির উপর ভিত্তি করেই কিন্তু শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা হয়, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা হচ্ছে যে আমাদের ইনকাম স্টেটমেন্ট থাকে, ওখানে প্রফিট থাকে। তো ওইটা যখন আপনি দেখবেন যে সমস্যা হয়েছে, পরবর্তীতে অডিটরসের কিন্তু একটা কোয়ালিফিকেশন বা স্টেটমেন্ট থাকে, যেটা আনকোয়ালিফাইড রিপোর্ট নাকি কোয়ালিফাইড রিপোর্ট। পরবর্তীতে এটা অডিটরের বিষয়টা ধরা হবে যে আসলে অডিটটা করছিল। কোম্পানি যদি অডিটর করে কেমন টাকা খাওয়া রাখে, এখন যদি মনে করেন 2 পক্ষ মিলে দেশ বিক্রি করে, মনে করেন সরকারি পক্ষ আর বেসরকারি মানে কোম্পানি তো ফাঁকি দেওয়ার জন্য এরকম করতে পারে। আমরা মনে করেন বললাম যে আমাদের বাংলাদেশ সরকারি দল আর বিরোধী দল 2 দল মিলে বললো ঠিক আছে ভাই আমরা তোমরা ভাই ভাই কাল থেকে চলো এই যে কোনো জায়গায় যাই। তো এখন যদি আপনারা যদি এরকম হিসাব করেন তাহলে কিন্তু কি হবে,
আমরা কি এক দুইজন ঠেকাইতে পারবো? আমরা কিন্তু তখন ওর ভেতরেই পড়ে যাব। তো এই যে বিষয়টা তখন কিন্তু হচ্ছে কি ওভারঅল সিচুয়েশন আসলে কিন্তু আর ঠেকানো যাবে না। কথা বুঝা গেছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর কারো কোনো প্রশ্ন? এই অফ করে দাও।